ইউনিভার্সিটি বাংলা বিভাগের শিক্ষার্থী। জুলাই আন্দোলন নিয়ে যদি আমি বলতে যাই তাহলে প্রথমে আমি একটু জুলাই আন্দোলনটা আসলে কেন আসছে বা কিভাবে হলো সেটা নিয়ে একটু বলতে চাচ্ছি। আহ আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি। শোনা যাচ্ছে। তো জুলাই আন্দোলনটা আসলে আমরা যদি দেখি তো সেখান থেকে আমরা দেখবো যে প্রথমত এটা আসলে 18 সালের যে কোঠা আন্দোলনটা ছিল সেটাকে কেন্দ্র করেই ছিল। তবে সেখান থেকে যে স্টুডেন্টদের আগ্রহ বা স্টুডেন্টরা আসলে একটা প্রতিবাদের যে জায়গা, সেখানে আমি একটা জায়গাকে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে 2018 সালের একটা সড়ক আন্দোলন ছিল। তো সেই সড়ক আন্দোলনে কিন্তু আমরা প্রথম দেখতে পারি যে স্টুডেন্টদের ভিতরে একটা প্রতিবাদ বা স্টুডেন্টরা যে এই যে সরকারটা চলছিল বা সরকারের যে দুর্নীতি ছিল সেইটা নিয়ে একটা প্রতিবাদের জায়গা তারা তৈরি করে। এবং আমরা শিক্ষার্থীরা তখন বিভিন্নভাবে দেখা যায় রাস্তায় নেমে সড়ক অবরোধ করা থেকে শুরু করে বিভিন্ন গাড়ির ফিটনেস চেক করা থেকে শুরু করে লাইসেন্স চেক করা থেকে শুরু করে ওরকম একটা আমাদের স্টুডেন্টদের সর্বপ্রথম ওই জায়গা থেকে একটা আন্দোলনের জায়গা শুরু হয়। আর স্টুডেন্টরা আসলে তখন থেকে নিজেদের ভিতরে সেই প্রতিবাদমূলক একটা জায়গা তৈরি করে। তারপর আমরা যখন কোঠা আন্দোলনটা দেখি 2018 সালের, সেই আন্দোলনটা যদিও সরকারি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের ভিতরে মূলত ছিল, কিন্তু পরবর্তীতে 2024-এর জুনে যখন সেই আন্দোলনটাকে আবার সেই কোঠার যে বাতিলটা হয় 18 সালে, সেটাকে যখন আবার পুনর্বহাল করা হয়, তখন কিন্তু এটা সর্বস্তরের শিক্ষার্থীদের মধ্যে ছড়ায় ছিটায় যায়। তো আমরা যখন দেখি যে জুলাইয়ের শুরুতে অল্প পরিসরে যে আন্দোলনটা শুরু হয়, যেটা পরবর্তীতে আমি যেহেতু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথমত ওরকম ভাবে কোনো আক্রমণের শিকার হয়নি। তো সরকারি বিশ্ববিদ্যালয়ের আক্রমণের জায়গা থেকেই কিন্তু আমাদের এই প্রতিবাদ বা এই আন্দোলনে নামা। আমরা যখন 14-15-তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের জায়গাটা দেখি বা তাদের উপরে যেভাবে অত্যাচারটা করা হয়, এবং 16 তারিখে যে আবু সাইদের যে সরাসরি নিজের দেশের জন্য গুলির মুখে একদম নিজেকে উৎসর্গ করে দেওয়া, সেই জায়গা থেকে আসলে আমরা সর্বপ্রথম আমাদের ভিতরে একটা বিবেক জাগ্রত হয় যে আমরা আসলে কি করছি। দেশের এরকম একজন স্বৈরাচার যে 17 বছর ধরে নিজের মতো করে সবকিছু দমন করা, কন্ট্রোল করা, আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, সেই জায়গা থেকে আমরা তখন চিন্তা করি যে না, আমাদেরকে আসলে এই আহ, যে সিস্টেমটা চলতেছে সেটার বিরুদ্ধে নামতে হবে এবং সেইটাকে একটা সংস্কারের আওতায় আনতে হবে। প্রথমত তো সেটা এক দফা বা সরকার পতনের কোনো আন্দোলন ছিল না, কিন্তু যখন আমরা দেখতে পারি যে 16 তারিখ বা এই যে 17 তারিখ, 18 তারিখ যে যোগাযোগ মাধ্যম তো অবশ্যই এই আন্দোলনে একটা বড় হাতিয়ার। যোগাযোগ মাধ্যমে যখন আমরা দেখতে পারি যে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপরে অত্যাচার বা তাদের পরিবারকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে, এবং শিক্ষার্থীরা তাদের যে মতবাদটা আছে সেটা প্রকাশ করতে পারছে না। ইভেন আমি যদি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা বলি, আমার বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিলেন না। তারাও প্রথমত এরকমই কিছু সিচুয়েশন তৈরি করেছেন যেন আমরা আন্দোলনে না যাই বা আমরা যাতে এই আন্দোলনের সাথে কোনোভাবে যুক্ত না হতে পারি। যদি আমি একটু একদম উদাহরণ সহকারে দেই, তো 16 জুলাই যখন আমরা প্রথম বিশ্ব মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা রাস্তায় নামার একটা পরিকল্পনা করে, তখন আমি আমি বাংলা বিভাগের শিক্ষার্থী হিসাবে, ফিমেল শিক্ষার্থী হিসেবে সর্বপ্রথম এই আন্দোলনে যুক্ত হই। তখন আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল বা অন্যান্য ডিপার্টমেন্ট বা ব্যাচমেটরা ছিল আমাদের, তাদের সাথে আমরা পরিকল্পনা করি যে আমরা অমুক টাইমে অমুক জায়গায় অবস্থান করব। এই স্বৈরাচার বা হচ্ছে এরকম একটা সরকার যারা হচ্ছে প্রতিনিয়তই সবকিছু দমন করা বা কন্ট্রোল করার চেষ্টা করছে, তাদেরকে আসলে বুঝাতে হবে শিক্ষার্থী বা আমরা যে দেশের জনগণ, আমাদের আসলে অধিকার বা এই যে আমাদের যে মুক্তির চেতনা বা আমাদের কথা বলার যে জায়গাটা, সেটা অবশ্যই দিতে হবে। তো সেই জায়গা থেকে যখন আমরা সবাই একত্রিত হওয়ার চেষ্টা করি, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বাস প্রোভাইড করা হয়, যেহেতু প্রতিদিনই ক্লাস থাকে সেই অনুসারে। কিন্তু হঠাৎ করে সকালবেলা আমাদের বিশ্ববিদ্যালয় সেই বাসটা বন্ধ করে দেয়। আমাদের যে দূরের শিক্ষার্থীরা যারা ছিলেন তারা আসলে পৌঁছাতে পারেনি বা ওই আন্দোলনটায় যুক্ত হতে পারেনি।
তারপর যদি আমি আরেকটু বলি আমার নিজের অভিজ্ঞতার কথা, ওই দিনই যখন আমরা আপনি যখন বাহিরের মানুষদের দ্বারা আক্রান্ত বা আঘাতপ্রাপ্ত বা এরকম কিছু হবেন, তখন কিন্তু আপনি আপনার নিজের পরিবারের কাছে আসবেন। তো বিশ্ববিদ্যালয় কিন্তু আমার একটা পরিবার। কিন্তু আমি যখন অলমোস্ট 3টা 4টার দিকে বিশ্ববিদ্যালয়ে আমি এবং আমার যারা সহযোদ্ধা বা আমার সাথে যারা যুক্ত ছিলেন, আমরা সবাই যখন একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ে গেলাম, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কি করা হলো, আমাদেরকে সেখান থেকে বের করে দিয়ে দেওয়া হলো। আমাদেরকে ওখানে বসতে দিল না, কারণ আমরা তার পরের দিনের কর্মসূচি কি হবে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু সেখান থেকে সেটা বন্ধ করে দিল, আমাদেরকে ওখানে আসলে স্থান দিল না। তো আমরা বুঝতে পারলাম যে আসলে সরকার আসলে কত কত জায়গায় এভাবে নিয়ন্ত্রণ করছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন, বা সব জায়গায় আসলে সরকারের একটা কন্ট্রোল চলে, বা হচ্ছে তারা এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে। তো সেই জায়গা থেকে আমরা যখন আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, বা এমনিও যে যোগাযোগ মাধ্যমগুলো আছে, ফেসবুক টুইটার থেকে শুরু করে সব জায়গায়, তো তখন সবাই বিভিন্ন পোস্ট শেয়ার করা থেকে শুরু করে বা তাদের কর্মসূচি পরের দিনে কি হবে এগুলো নিয়ে যখন পোস্ট করে, বা আমরা এই যে বিভিন্ন জায়গায় আক্রমণের যে দৃশ্যগুলো দেখতে পারি সেগুলো যখন পোস্ট করি, দেখা যায় আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই যেই সোশ্যাল মিডিয়ার যেই আহ, আহ, জায়গাগুলো আছে সেগুলোতে সেই পোস্টগুলো অ্যাপ্রুভ করে না, প্লাস হচ্ছে আবার অ্যাপ্রুভ করলে ডিলিট করে দেওয়া হয়। তখন আমরা বুঝতে পারি যে আসলে আমাদের আন্দোলনটা শুধুমাত্র সরকারকেই মানে সরকারের বিরুদ্ধে না, আসলে এই প্রত্যেকটা জায়গায় যেখানে এরকম সিস্টেম গুলো পরিচালনা হয়, যেখানে আপনাকে বলতে দেওয়া হবে না, বা আপনার বাক স্বাধীনতা বা আপনার যে একটা চিন্তা থাকতে পারে সেই চিন্তাকে আসলে প্রাধান্য দেয় না। তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগতভাবে এই আন্দোলনে যুক্ত হওয়া, বা আমি এভাবে আসলে এই আন্দোলনে যুক্ত হই। তার পরবর্তীতে আমরা তো 19 তারিখ 20 তারিখ এভাবে আসলে আন্দোলনের যেই প্রতিদিন চলে। এবং আমি এখানে একটা জিনিস যুক্ত করতে চাই, যেটা হচ্ছে অলরেডি সবাই যুক্ত করেছেন, যে আন্দোলনটা আসলে সকলের ছিল, শুধুমাত্র শিক্ষার্থীদের ছিল বিষয়টা এরকম না। কারণ শিক্ষার্থীরা অবশ্যই তাদের বাবা মা বা আত্মীয় স্বজন তাদের পারমিশন ছাড়া বা তাদেরকে ছাড়া এই আন্দোলনে যুক্ত হয়নি। যখন আমি যুক্ত হয়েছি তখন কিন্তু আমার ফ্যামিলিও এই আন্দোলনে যুক্ত হয়েছে, বা আমার পাড়া প্রতিবেশী যখন দেখেছে যে আমি বা আমার আশেপাশে যারা আছে কোনোভাবে সাফারার, তখন তারাও যুক্ত হয়েছে। তো আন্দোলনটা শুধুমাত্র শিক্ষার্থী এরকম না, রিক্সাওয়ালা থেকে চাওয়ালা থেকে শুরু করে খালা চাচি যারাই আমাদের রাস্তায় বিভিন্ন কাজে যুক্ত আছেন, তারা সবাইকে নিয়েই আসলে আন্দোলন। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি, যদি এখনকার কথা বলি, তখন আসলে আন্দোলনটা আসলে কিছু সংখ্যক গোষ্ঠীকেই মানে বলা হচ্ছে যে তাদের দ্বারা আন্দোলনটা হচ্ছে, কিন্তু আন্দোলনটা আসলে সকলের ছিল এটা। তো আবার যদি আমি আরো কিছু আমার নিজের অভিজ্ঞতার কথা বলতে যাই, 19 জুলাই যখন আমরা হচ্ছে প্রোফাইল লাল করি, যখন পুরো বাংলাদেশই আসলে এটা করে, তো সেখান থেকে আমাদের ডিপার্টমেন্টের টিচাররাও আসলে এটা করেন, আমরাও করি। সেখানেও আমরা বিভিন্ন হুমকি ধুমকির সম্মুখীন হই। দেখা যায় যে আমরা কেন প্রোফাইল লাল করলাম, বা আমরা কেন আসলে এই আন্দোলনে এতটা গুরুত্ব দিয়ে যাচ্ছি, এগুলোতে যাওয়া যাবে না, সরকার এটা নিয়ে সমস্যা করবে, থানা থেকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, আমাদের নামের লিস্ট করা হচ্ছে, এরকম সবকিছুই আসলে আমরা দেখি বা এগুলার ভুক্তভোগী হই। তো তারপরেও আমরা আসলে এই আন্দোলনটাকে চালিয়ে যাই। এরপরে তো 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, এরপর আমরা 5 তারিখের এই বিপ্লবটা ঘটাই। এখন যদি বলি যে বিপ্লব ঘটানোর পরেও আসলে কি পেয়েছি, প্রাপ্তি হিসেবে আমি যদি বলি, তাহলে শুধুমাত্র একটা স্বৈরাচারকে যে 17 বছর ধরে সাধারণ মানুষের যে অধিকার বলার যে জায়গাটা বা তাদের যে চিন্তাধারা, সেগুলো সবকিছুকে আসলে কন্ট্রোল করার চেষ্টা করছে, সেই স্বৈরাচারী বা সেই সরকারকে পতন করা ছাড়া আমরা আসলে কিছুই তেমন প্রাপ্তি হয়নি আমাদের। কারণ এখনকার যে পরিস্থিতি সেটাতে যদি আমরা দেখি, দেখুন আমরা যদি একটা কোনো ভালো কিছু নিয়েই পোস্ট দিই, তখন কিছু সংখ্যক মিলে সেটাতে এমন ধরনের কিছু কমেন্ট করবে যেটাকে একটা সিরিয়াস বিষয়কে বা যৌক্তিক বিষয়কে আপনার ফান করে তুলে, বা বিভিন্ন মিমস তৈরি করে ওই যৌক্তিক বিষয়টাকে আসলে ধামাচাপা দিয়ে তারা একটা ফান বা আহ, আবার অনেকটা উগ্রবাদী কোনো আচরণে চলে যায়। আবার আমরা যদি এখনকার যেই আপনি কোথাও যে আপনার কোনো মতবাদ প্রকাশ করবেন বা কোনো আলোচনা করবেন, সেখানে আপনার বিরুদ্ধে একটা মব জাস্টিস বা এই যে সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না, এরকম একটা পরিবেশ এখন সৃষ্টি করা হচ্ছে। তো যেহেতু আমরা এখানে সবাই আসলে
আহ, আহ, তত্ত্বকোণে জুলাই নিয়ে আলোচনা করছি, সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো, আসলে জুলাইকে আমরা ধারণও করতে পারিনি ওইভাবে, বা আমাদের জুলাইকে নিয়ে যেভাবে চিন্তা ভাবনা ছিল সেই জায়গাটা আমরা আসলে পরিপূর্ণ করতে পারিনি। তো আমি আসলে এই জায়গাটায় কথা বলার সুযোগ পেয়েছি এতজনের মাঝে মাঝে আমি আসলে নিজে একটা প্রশ্ন রেখে যেতে চাচ্ছি, যে আসলে আমাদের এই যে জুলাই যে গণ অভ্যুত্থানটা হলো, যেটা পুরো সকলের মানে পুরো বাংলাদেশের মানুষের, তো সেই জায়গাটাকে আসলে আমরা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাব? কারণ এখন যেটা ঘটছে সেখানে আসলে জুলাইয়ের যে অভ্যর্থনটা ছিল সেটাকে আসলে আমরা প্রাপ্তি হিসেবে পাচ্ছি না। তো আমি আমার আলোচনাটা এখানেই শেষ করতে চাচ্ছি, আর ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।